নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বাদেশিকতা এই গল্পটি পাঠ করব। গল্পটি পাঠ করার সময় গল্পটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা তোমাদের সামনে আলোচনা করব এবং এর উৎস ও বিষয়বস্তু সবকিছুই আমরা তোমাদের সামনে তুলে ধরব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে এবং তার মৃত্যু হয় 1941 খ্রিস্টাব্দের 7ই অগস্ট। তিনি 1913 খ্রিস্টাব্দে সং অফারিংসের জন্য এশিয়া থেকে নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য। তার ছোটদের জন্য উল্লেখযোগ্য লেখাগুলি হলো ছেলেবেলা, রাজর্ষি, সহজপাঠ, কথা কাহিনী এবং ডাকঘর, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক প্রভৃতি। এবার এই পাঠ্য রচনাংশটির উৎস সম্পর্কে জানব। রবীন্দ্রনাথ ঠাকুর 1912 খ্রিস্টাব্দে তার আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতি রচনা করেন। এই গ্রন্থে তিনি তার বাল্যকাল থেকে 25 বছর বয়স পর্যন্ত জীবনের কথা বর্ণনা করেছেন। তবে ঘটনাধারা এখানে কালানুক্রমিকভাবে বর্ণিত হয়নি। ছবির মতো পাতায় পাতায় বিভিন্ন মানুষজনের কথা, নানান ঘটনার বিবরণ লেখক শুনিয়েছেন। পাঠ্যাংশটি তার এই গ্রন্থের স্বাদেশিকতা অধ্যায় থেকে গৃহীত হয়েছে। এবারের বিষয় সংক্ষেপে একটু জানব। জীবনস্মৃতি গ্রন্থ থেকে নেওয়া স্বাদেশিকতা শীর্ষক অধ্যায়ের নির্বাচিত অংশটিতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজনারায়ণ বসুর সভাপতিত্বে আহুত স্বাদেশিকদের সভার এক চরমপ্রদ বিবরণ রয়েছে। কলকাতার এক গলির মধ্যে একটি পোড়া বাড়িতে সেই সভা বসত। সভার সমস্ত অনুষ্ঠানে ছিল রহস্যাবৃত এবং অত্যন্ত গোপনীয়। দুপুরবেলা এর সভ্যেরা আত্মীয় স্বজনকে কিছু না জানিয়ে সেখানে উপস্থিত হতেন। প্রসঙ্গত তিনি ভারতবর্ষের এক সার্বজনীন পরিচ্ছেদ পরিকল্পনায় জ্যোতিরিন্দ্রনাথের সবিশেষ উদ্যোগের কথা কৌতূহল ভরে স্মরণ করেছেন। দেশের মঙ্গলের জন্য সেই অভূত দর্শন, সর্বজনীন পোশাক পরে যে কেউ গাড়ি করেও কলকাতার রাস্তায় দিয়ে যেতে পারে তা লেখকের চিন্তার অতীত ছিল। স্বদেশী হুজুগে মেতে দিগমন্ত্রে দীক্ষিত কিছু মানুষের অদ্ভুত আর আশ্চর্য কাজকর্মের পরিচয়ে সমৃদ্ধ এই রচনাংশটি। এবার আমরা মূল গল্পে আসি। জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হইয়াছিল। বৃদ্ধ রাজনারায়ণ বাবু ছিলেন তাহার সভাপতি। জ্যোতিদাদা অর্থাৎ রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ, তার উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন রাজনারায়ণ বাবু তার সভাপতি হয়ে। ইহা স্বাদেশিকদের সভা, অর্থাৎ এটা কি ছিল? স্বদেশী, অর্থাৎ নিজের দেশের মানুষদের স্বদেশী বলা হয়, তাদের সভা ছিল। কলকাতার এক গলির মধ্যে এক পোড়া বাড়িতে সেই সভা বসিত। সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল। বস্তুত তাহার মধ্যে এই গোপনীয়তাটাই একমাত্র ভয়ঙ্কর ছিল। আমাদের ব্যবহারে রাজার এবং প্রজার ভয়ের বিষয় কিছুই ছিল না। আমরা মধ্যাহ্নে সেখানে কি করিতে যাইতেছি তাহা আমাদের আত্মীয়রাও জানিতেন না। মধ্যাহ্ন কথাটির অর্থ হলো দুপুরবেলা। দুপুরবেলা যে আমরা কি করতে যাচ্ছি সেখানে, সেটা কেউই জানতো না, এমনকি আমাদের আত্মীয় স্বজনরাও জানতো না। দ্বার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ঋগ্মন্ত্রে, কথা আমাদের চুপি চুপি, ইহাতেই সকলের রোমহর্ষক হইত। আর বেশি কিছুই আয়োজন ছিল না। সেই ঘরের মধ্যে এনারা দরজা বন্ধ করে বসে থাকতেন, ঘর অন্ধকার করে রাখতেন, আর কি দীক্ষা নিতেন? ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সত্য মন্ত্র, তার এনারা দীক্ষা নিতেন এবং চুপি চুপি কথা বলতেন। হ্যাঁ, এটি ছিল রোমহর্ষকর, অর্থাৎ এটিই ছিল সকলের কাছে ভয়ের। আমাদের আর বিশেষ কিছু আয়োজন ছিল না, অর্থাৎ লেখকদের এর বেশি কিছু আয়োজন ছিল না। আমার মতো অর্বাচীনও এই সভার সভ্য ছিল। অর্বাচীন কথাটির অর্থ হলো মূর্খ। লেখক নিজেকে মূর্খ বলছেন, বলছেন যে আমার মতো মূর্খও কিন্তু ছিল এই সভার একজন সভ্য, অর্থাৎ একজন সভাসদ। সেই সভার আমরা এমন একটি খ্যাপামির তপ্ত হাওয়ার মধ্যে ছিলাম যে অহরহ উৎসাহে যেন আমরা উড়িয়া চলিতাম, অর্থাৎ এতই ক্ষেপেছিলেন তাতে যেন তারা উড়ছিলেন। লজ্জা, ভয়, সংকোচ আমাদের কিছুই ছিল না। এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনা আগুন পোহানো। এই সভায় আমাদের একটাই প্রধান কাজ ছিল কি? উত্তেজনা, অর্থাৎ যারা
সামনের দিকে এগিয়ে চলেছেন, তাতে আমাদের হাত মেলানো। বীরত্ব জিনিসটা কোথাও বা সুবিধাকর, কোথাও বা অসুবিধাকর হইতেও পারে, কিন্তু ওটার প্রতি মানুষের একটি গভীর শ্রদ্ধা থাকে। বলছেন যারা বীর, যারা সামনের দিকে এগিয়ে যায়, সেটা সবসময় যে ভালো হবে তা নয়, খারাপও হতে পারে, কিন্তু মানুষ সেটাকে সবসময় একটা বেশ শ্রদ্ধার চোখে দেখে। সেই শ্রদ্ধাকে জাগাইয়া রাখিবার জন্য সকল দেশের সাহিত্যেই প্রচুর আয়োজন দেখিতে পাই। সেই শ্রদ্ধাকে জাগিয়ে রাখার জন্য মানুষের মধ্যে সকল দেশেই বিশেষ আয়োজন করে তোলা হয়, তা দেখতে পেয়েছেন কবি। কাজেই যে অবস্থাতেই মানুষ থাক না, মনের মধ্যে ইহার ধাক্কা না লাগিলে তো নিষ্পত্তি নাই। বলছেন যে যে অবস্থাতেই মানুষ থাকুক না কেন, মনের মধ্যে এই আয়োজনের ধাক্কা লাগবেই। আমরা সভা করিয়া, কল্পনা করিয়া, বাক্যালাপ করিয়া, গান গাহিয়া সেই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করিয়াছি। বলছেন যে এই ধাক্কাটা নানাভাবে সামলানোর চেষ্টা করেছেন, কি সভা সমিতি করে, কল্পনা করে, অর্থাৎ অলিক কল্পনা করে, এবং বাক্যালাপ, একজনের সাথে একজন কথা বলে, গান গেয়ে সেই ধাক্কাটা কোনোভাবে সামলানোর চেষ্টা করেছেন। মানুষের যাহা প্রকৃতিগত এবং মানুষের কাছে যাহা চিরদিন আদরণীয়, তাহার সকল প্রকার রাস্তা মারিয়া, তাহার সকল প্রকার ছিদ্র বন্ধ করিয়া দিলে একটা যে বিষম বিকারের সৃষ্টি করা হয়, সে সম্বন্ধে কোনো সন্দেহই থাকিতে পারে না। বলছে যে এইসব করলে যে একটা বিষম, অর্থাৎ একটা বড় আকারের জিনিস তৈরি করা যেতে পারে, তার কোনো সন্দেহ থাকে না। একটা বৃহৎ রাজ্যাবস্থার মধ্যে কেবল কেরানিগিরির রাস্তা খোলা রাখিলে মানব চিত্রের বিচিত্র শক্তিকে তাহার স্বাভাবিক স্বাস্থ্যকর চালনার ক্ষেত্র দেওয়া হয় না। বলছেন যে একটা বৃহৎ রাজ্যে, একটা বড় রাজ্যের মধ্যে কেবল মানুষেরা কেরানিগিরি করবে, এই রাস্তাটা খোলা রাখলেই মানব চিত্রের, অর্থাৎ মানুষের যে চরিত্র চিত্র, তার যে বিচিত্র শক্তি, তার যে বিভিন্ন শক্তি আছে, তার স্বাভাবিক স্বাস্থ্যকর চালনার ক্ষেত্র বলে মনে করা হয় না। অর্থাৎ মানুষের আরও অনেক গুণ আছে, তা দেখানোর, তা প্রকাশ করার জন্য রাস্তা রাখা প্রয়োজন। রাজ্যের মধ্যে বীর ধর্মের ও পদ রাখা চাই, অর্থাৎ রাজ্যের মধ্যে যারা সাহসী বীর, তাদের জন্য রাস্তা খোলা রাখা চাই। নইলে মানব ধর্মকে পীড়া দেওয়া হয়, নইলে মানুষের মধ্যে যে ধর্মটা আছে তাকে পীড়া দেওয়া হয়, অর্থাৎ কষ্ট দেওয়া হয়। তাহার প্রভাবে কেবলই গুপ্ত উত্তেজনা অন্তঃশীলা হইয়া বহিতে থাকে, সেখানে তাহার গতি অত্যন্ত অদ্ভুত এবং পরিণাম অভাবনীয়। বলছেন যে সেই উত্তেজনা বেশ অন্তঃশীলা, এবং সেখানকার যে পরিস্থিতি, অন্তঃশীলা মানে কি বলতো, অপ্রকাশিত বা গোপন, আর হচ্ছে সেখানকার প্রভাব ছিল কি অভাবনীয়, যা ভাবা যায় না, এমনই একটা ব্যাপার ছিল সেখানে। আমার বিশ্বাস সেখানে যদি গভর্নমেন্টের সন্নিগ্ধতা অত্যন্ত ভীষণ হইয়া উঠিত, তবে তখন আমাদের সেই সভার বালকেরা যে বীরত্বের প্রহসন মাত্র অভিনয় করিতেছিল, তাহা কঠোর ট্র্যাজেডিতে পরিণত হইতে পারিত। বলছেন যে আমার বিশ্বাস, অর্থাৎ লেখকের বিশ্বাস, যদি গভর্নমেন্ট অর্থাৎ সরকার থেকে সন্দিগ্ধতা অর্থাৎ সন্দেহ করার প্রবণতা থাকতো, তাহলে কি হতো, অত্যন্ত ভীষণভাবে সেই সভার বালকেরা আমাদের কাছে বীরত্ব অভিনয় করেছিল, অভিনয় মাত্র দেখিয়েছিল, তাহা তাদের কি হতো, কঠোর ট্র্যাজেডি অর্থাৎ ভয়ঙ্কর রকমের তাদের দুরাবস্থায় পরিণত হতো। অভিনয় সাঙ্গ হইয়া গিয়াছে, ফোর্ট উইলিয়ামের একটি স্টক ও খাসি নাই, এবং সেই পূর্বস্মৃতি আলোচনা করিয়া আজ আমরা হাসিতেছি। বলছেন যে অভিনয় শেষ হয়ে গেছে, ফোর্ট উইলিয়ামের একটা ইটও খুলে পড়েনি, এবং তার পূর্বস্মৃতি আলোচনা করে আজ আমরা হাসছি। ভারতবর্ষের একটি সর্বজনীন পরিচ্ছেদ কি হইতে পারে, এই সভায় জ্যোতিদাদা তাহা নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। যে ভারতবর্ষের সর্বজনীন পরিষদ যদি করা হয়, সবাইকে যদি বসানো হয়, তা যে কি হতে পারে, সেই সভার জ্যোতিদাদা অর্থাৎ যতীন্দ্রনাথ ঠাকুর তার নানা প্রকার একটা নমুনা উপস্থিত করতে, একটা সামনে তুলে ধরতে আরম্ভ করলেন। ধুতিটা কর্মক্ষেত্রের উপযোগী নহে, অথচ পায়জামাটা বিজাতীয়। বললেন যে ধুতিটা সব ক্ষেত্রে যে কর্মযোগের উপযোগী হবে এমনটা নয়, কিন্তু পাজামাটা ছিল কি বিজাতীয়, অর্থাৎ অন্য জাতির। এই জন্য তিনি এমন একটা আপোষ করিবার চেষ্টা করিলেন, যেটাতে ধুতিও ক্ষুণ্ণ হইল এবং পাজামাটাইও প্রসন্ন হইল না। বললেন যে তিনি একটা এমন ব্যবস্থা করলেন যাতে কি হলো, ধুতিও, বললেন যে ধুতিও ক্ষুণ্ণ থাকলো এবং পাজামাটিও বেশ প্রসন্ন হলো না, মানে বেশ বড় হলো না, ধুতিটিও ঠিক থাকলো, পাজামাটিরও কোনো মাপের গন্ডগোল হলো না। অর্থাৎ তিনি পায়জামার উপর একখণ্ড কাপড় পাট করিয়া একটি স্বতন্ত্র কৃত্রিম মালকুঁজা জুড়িয়া দিলেন।
অর্থাৎ তিনি কি করলেন, যে সেই পাজামার উপরে একটা মালকোঁচা তা জুড়ে দিলেন। শোলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশাল করিয়া এমন একটা পদার্থ তৈরি হইল, যেটাকে অত্যন্ত উৎসাহী লোকেও শিরভূষণ বলিয়া গণ্য করিতে পারে না। বলছে যে যে এমনি শোলার টুপি, অর্থাৎ যে শোলের টুপিগুলো হয় বিয়ের সময় যে পরে বরেরা, সেই টুপিকে বলছে শোলার টুপি। শোলার টুপির সঙ্গে পাগড়ির মিশাল করিয়া দিলে, মিশিয়ে দিলে এমন একটা পদার্থ তৈরি হয়, যেটা অত্যন্ত উৎসাহী লোকেও শিরভূষণ বলিয়া গণ্য করিতে পারে না। মানে এমন একটা জিনিস তৈরি হবে, লোকে তাকে মানতে পারবে না। এইরূপ সর্বজনীন পোশাকের নমুনা সর্বজনে গ্রহণ করিবার পূর্বেই একলা নিজে ব্যবহার করিতে পারা যে সে সকলের সাধ্য নয়। বলছেন যে সে এই ব্যবহারটা করতে পারবে না। জ্যোতিদাদা অম্লান বদনে এই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে গাড়িতে গিয়া উঠিলেন। বললেন যে মধ্যাহ্ন অর্থাৎ দুপুরবেলার যে প্রচণ্ড রোদ, সেই সময়ে গাড়িতে গিয়ে উঠলেন ওই রকম একটা পোশাক পরে। কে? জ্যোতিদাদা। আত্মীয় এবং বান্ধব, দারী এবং সারথি সকলেই অবাক হইয়া তাকাইলেন। মানে পাশাপাশি সমস্ত মানুষই অবাক হয়ে তাকালেন। তিনি ভ্রূক্ষেপ মাত্র করিতেন না, তিনি কাউকেই পাত্তা দিলেন না। দেশের জন্য অকাতরে প্রাণ দিতে পারে এমন বীর পুরুষ অনেক থাকিতে পারে, কিন্তু দেশের মঙ্গলের জন্য সর্বজনীন পোশাক পরিয়া গাড়ি করিয়া কলকাতার রাস্তা দিয়া যাইতে পারে এমন লোক নিশ্চয়ই বিরল। বলছেন যে দেশের জন্য সবাই জীবন দিতে পারে, এটা যেমন স্বাভাবিক, কিন্তু দেশের মঙ্গলের জন্য যে কোনো পোশাক পরে চলে যাওয়া এবং কলকাতার রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া দিনের বেলাতে কেমন একটা অস্বস্তিকর, তা সবার পক্ষেই সম্ভব নয়। তার জন্যও বীরত্বের প্রয়োজন হয়। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।